নমস্কার, দুপুর আড়াইটে আমি অয়ন চলে এসেছি। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো, কারণ আর কোনো আলোচনা নেই। মানুষ এখন তীব্র দহনে তপ্ত বলা যায়। প্রচন্ড গরম, তীব্র দাবদাহ। সেই তীব্র দাবদাহের মধ্যেই রাস্তা এখন ফাঁকা। আজও কি 43 ডিগ্রি ছোঁবে? এখনো পর্যন্ত 42 ডিগ্রি হয়ে গেছে। মানে 70 বছরের সব থেকে গরমের দিন ছিল গতকাল। আজকেও কি আশঙ্কা? আজও কি রেকর্ড গরম? কারণ 42 ডিগ্রি ছাড়িয়ে গেছে। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, রাস্তা শুনশান, কয়েকজন মানুষ এই মুহূর্তে হাঁটছেন দেখছি। যারা অত্যন্ত জরুরি কাজে বেরিয়েছেন তারা তো কোনো উপায় নেই। আজকে আবহাওয়া দপ্তর কি বলছে এখনো পর্যন্ত, বেসরকারিভাবে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তাপমাত্রা 41-এর ঘরে রয়েছে বেশ কিছু জেলাতে, অর্থাৎ বেলা 12টার পর থেকে তাপমাত্রা বাড়ছে এবং আড়াইটে নাগাদ যে তাপমাত্রা হবে সেই তাপমাত্রা আরও একবার পর্যালোচনা হবে এবং তারপর বিকেল 5:30 নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যাবে। সেক্ষেত্রে আজ কতটা তাপমাত্রা ওঠে সেদিকেই সকলের নজর থাকবে। তবে গতকাল ছিল এপ্রিল মাসের শেষ দিন, সেক্ষেত্রে এপ্রিল মাসের ক্ষেত্রে রেকর্ড হয়েছে 70 বছরের রেকর্ড। কিন্তু মে মাসে তাপমাত্রা আরো বেশি সাধারণত থাকে, যে গড় তাপমাত্রা মে মাসের সেটাও অনেকটা বেশি থাকে এবং সর্বোচ্চ যে তাপমাত্রার রেকর্ড সেটাও অনেকটা বেশি থাকবে। কাজেই আজ হয়তো 43 ডিগ্রি হলে সেইভাবে 70 বছরের রেকর্ড যেমন এপ্রিলের জন্য হয়েছে, আজ হয়তো সেটা নাও হতে পারে। কিন্তু তাপমাত্রা যে চরম তাপমাত্রা, চরম সতর্কবার্তা আজও 8 জেলার জন্য জারি রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কলকাতা শহর সমস্ত জেলা, দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। শনিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে এবং পশ্চিমের জেলায় যে লু বইছে সেটা অব্যাহত রয়েছে। একটা তো থাকে বিশ্বজিৎ, যেটা হচ্ছে যে মোবাইলে দেখেন মানুষ, এখন মোবাইলে কত তাপমাত্রা। আমিও মোবাইলে দেখছি যে এখনো পর্যন্ত বিধাননগরে বলা যায় 42 ডিগ্রি হয়ে গেছে। কাল থেকে কি কিছুটা কমবে তাপমাত্রা, এরকম কোনো আভাস কলকাতায়? আগামীকাল একদমই, যে আগামীকাল থেকে এই যে ওয়েস্টার্লি অর্থাৎ ড্রাই ওয়েস্টার্লির জন্য যে গরম হাওয়া বা লু বয়ে যায়, সেই ড্রাই ওয়েস্টার্লির দাপট কিছুটা আগামীকালের পর অর্থাৎ 2 তারিখের পর কমতে পারে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ 2 তারিখের পর উত্তরবঙ্গে একটা উত্তরে হাওয়ার প্রভাব থাকবে, আর সেই উত্তরে হাওয়ার প্রভাবটা আমাদের দক্ষিণবঙ্গে নামতে নামতে আরও কিছুটা দেরি, অর্থাৎ রবি সোমবার হবে। অন্যদিকে রবি সোমবার নাগাদ আমাদের এখানে আরও একটি সিস্টেম তৈরি হবে, যেটা বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, তার জেরে জলীয় বাষ্প ঢুকবে, আর তার ফলে দক্ষিণবঙ্গের যে আবহাওয়া সেটা রবিবার থেকে অনেকটাই পরিবর্তন হয়ে যাবে এবং কিছুটা তাপমাত্রা রওনক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আরেক প্রতিনিধি একেবারে রাসবিহারী থেকে রয়েছেন। তবে তার আগে 3 জায়গার ছবি দেখাবো। রাস্তাঘাট, গাড়িতে যারা আছেন তারা গাড়িতে চলছেন, এসি গাড়িতে, কিন্তু বাসে যারা, বাসও তো কম। রাস্তাঘাটে মানুষজন দেখাই যাচ্ছে না প্রায়। এখন গরম থেকে বাঁচতে এই সময়টা বারবার বলা হচ্ছে ঘরের মধ্যে থাকতে, কিন্তু ঘরের মধ্যে কতদিন থাকা যায়, কতক্ষণ থাকা যায়? তীব্র গরম, প্রচণ্ড গরম। আর ট্রাফিক পুলিশ তারা তো ডিউটি করছেন এই মধ্য গগনে যখন সূর্য, সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে। ধর্মতলা, পার্ক স্ট্রিট, রাসবিহারী মোড়, মানে কলকাতার জনবহুল যে এলাকাগুলো, সব সময় যেখানে ভিড় থাকে বা গাড়ির ভিড় থাকে, সেই সমস্ত জায়গাতে এখন দেখুন কত কম গাড়ি, কত শুনশান একেবারেই। আপনারা যারা চোখ রেখেছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলায়, তারা অবশ্যই সতর্ক থাকুন, সচেতন থাকুন। হয়তো আগামীকাল থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে, কিন্তু বৃষ্টি তো এখন প্রচণ্ড পরিমাণে দরকার। সেই বৃষ্টি কবে আসবে সেটাই এখন প্রশ্ন। রওনকের কাছে চলে যাব। রওনক, রাসবিহারী এলাকায় রয়েছে, কি ছবি দেখছো এই মুহূর্তে? দেখো অয়নদা, জনবহুল এলাকা, এই সময় কিন্তু এই রাসবিহারী এলাকায় বেশ মানুষের ভিড় দেখা যায়, কিন্তু আজ যেই গরম, একেবারে নাভিশ্বাস উঠছে, সেই গরমে দাঁড়িয়ে কিন্তু রাসবিহারী এলাকা প্রায় অনেকটাই শূন্য, কারণ যে মানুষের ভিড়, সেই ভিড় তো চোখে পড়ছেই না। অন্যদিকে এই 12টা থেকে 4টে বাড়ি থেকে বেরোনোর যে সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যাতে না বেরোয় মানুষ, সেই বার্তাই কিন্তু কার্যত বলা যায় শহরবাসী পালন করছে। এবং আজ প্রায় 43 ডিগ্রি ছুঁই আবারও শহর কলকাতার তাপমাত্রা, যা কিন্তু
কিন্তু একটা গলদঘর্ম পরিস্থিতি ইতিমধ্যে তৈরি করেছে এবং গোটা কলকাতাবাসী, যেটা বলা যায় যে যারা শহর বেরোচ্ছেন কলকাতায় তারা কতটা দেখা মিলছে না সতর্কতার সঙ্গে মানুষজনের। বেরোচ্ছেন কি দেখতে পাচ্ছ? এই একদমই চোখের সানগ্লাস থেকে শুরু করে মুখ তো ঢাকছেনই, এবং এই যে লু বইছে তার জেরে কিন্তু বাইক আরোহীদেরও দেখা তাদেরও কিন্তু দেখা কম মিলছে। এবং শুধু তাই নয় অয়নদা, মানুষ রাস্তায় বেরোচ্ছেন না এবং গাড়িতেও যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র তাও কিন্তু কার্যত কাজ করছে না, কারণ তীব্র তাপপ্রবাহ, এই তীব্র তাপপ্রবাহে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রও কাজ করছে না। এ কারণে রাস্তায় মানুষের দেখাও মিলছে না এবং গাড়িরও দেখা মিলছে না। আর এই যে 2-1 ফোঁটা বৃষ্টি যা রবিবারের পর হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে কিন্তু এই গরম যাওয়ার মতো নয়, কারণ স্বস্তির বৃষ্টি যতক্ষণ না একেবারে হচ্ছে, আসলে ততক্ষণ এই পর্যন্ত গরমটা কেন? বঙ্গে পশ্চিমের উষ্ণ হাওয়ার প্রভাবেই এরকম রেকর্ড গরম, শুকনো গরম, বাতাসের দাপটে তীব্র দহন জ্বালা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি না হওয়াতেই বাতাসে জলীয় বাষ্প নেই, তার জেরে নেই বৃষ্টিও। আর এই অবস্থাতে দেখুন চরম গরমে বৃষ্টি অধরা। কেন গরম, এই রকম তীব্র গরম আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। অন্যদিকে দেখাচ্ছিলাম ট্রাফিক পুলিশও নাজেহাল, মানুষ বেরোচ্ছেন, প্রয়োজন না হলে বেরোচ্ছেন না, জরুরি কাজে বেরোচ্ছেন। যারা গাড়িতে আছেন তারা কিছুটা হলেও স্বস্তিতে আছেন, কিন্তু এই ট্রাফিক পুলিশকে তো ডিউটি করতে হচ্ছে, সংবাদ মাধ্যমের কর্মীদের আমাদেরকেও ডিউটি করতে হচ্ছে, তাদেরকেও রোদের মধ্যে বেরোতে হচ্ছে। আর যারা বেরোচ্ছেন রাস্তায় তারা সতর্কতার সঙ্গে বেরোচ্ছেন, কারণ বারবার করে চিকিৎসক এবং আবহাওয়াবিদরা তারা বারবার সতর্কতা সচেতনতার কথা বলছেন। আমরাও আপনাদের কাছে আবেদন রাখছি, যদি বেরোতেই হয় তাহলে একবারে চোখ মুখ ঢেকে, হাত যতটা পারা যায়, যতটা শরীরের একেবারে পুরো অংশটা যতটা ঢাকা যায়, সুতির কাপড় পরতে হবে, ঘন ঘন জল খেতে হবে, কারণ আজকেও তীব্র গরম। মানে বাসে আসলাম তো মনে হচ্ছে মুখ টুকগুলো পুরো পুড়ে যাচ্ছে, এখন সানগ্লাস লাগালে আর মনে হয় ভালো হবে এরকম পরিস্থিতি। ঠিক এখনো মনে হচ্ছে যে মাস্কটাই পুজো গরমের জন্য মনে হচ্ছে যেন মাস্কটা সঙ্গে সবসময় নিয়ে চলাই ভালো। এরকম প্রোটেকশন নেওয়া আমার পক্ষে সম্ভব, আমি নিয়েছি, কিন্তু কাজ তো মানে না, আসতে হয়, তো এসেছি। আছে জলফল সব নিয়ে আসি, আমি গ্লুকন্ডি জল সব আলাদা করে নিয়ে এসেছি। একদম সতর্কতা সচেতনতার সঙ্গে আপনারা যদি বেরোতে হয় বেরোন, কাজ তো মানে না, একেবারেই ঠিক কথা বলেছেন একজন। আর এই তীব্র গরম কেন, যেটা বলছিলাম, আবহাওয়াবিদরা কি বলছেন দেখুন। থান্ডারস্টর্মটা না হওয়ার কারণ হচ্ছে আমাদের লো লেভেলে জলীয় বাষ্প পাওয়া যাচ্ছিল না, আর লো লেভেলের জলীয় বাষ্প না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন সেটা সেট হচ্ছিল না, এবং সেটা সেট না হওয়ার কারণটা হচ্ছে মিড ল্যাটিটিউডের যে সার্কুলেশনটা আছে, বায়ু প্রবাহ যেটা আছে, সেই মিড ল্যাটিটিউডের বায়ু প্রবাহটি আমাদের ট্রপিক্যাল কান্ট্রির বায়ু প্রবাহটিকে ভয়ঙ্কর রকমভাবে প্রভাবিত করেছিল। এই ইন্টারাকশনটা যদি ফেভারেবল ভাবে হতো তাহলে কিন্তু আমরা খুব ভালো রেনফল পেতে পারতাম এবং টেম্পারেচারও ডাউন হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ইন্টারাকশনটা ফেভারেবল হয়নি। আজও রেকর্ড গরম, তা শুধু নয়, একেবারে একটু বৃষ্টি চান মানুষ। এরাও কি তাই চায়? জলের মধ্যে চিড়িয়াখানাতে দেখুন, আলিপুর চিড়িয়াখানায় বন্য প্রাণ তাদের স্বস্তি পেতে জলের মধ্যে দেখছেন আলিপুর চিড়িয়াখানার ছবি। এদের জন্য সমস্ত রকমের ব্যবস্থা, ওয়ারএস থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেওয়া হচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। এর আগে আমরা দেখেছি ঝাড়গ্রামের ছবি, আমরা দেখেছি শিলিগুড়ির ছবি, সব জায়গাতেই বন্যপ্রাণ বাঁচানোর চেষ্টা হচ্ছে, কারণ এই তীব্র গরমে এরাও ভয়ঙ্কর কষ্টের মধ্যে আছে। আর বারবার বলছিলাম যে আপনাদেরকেও সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। জাস্ট চিকিৎসকরা যা বলছেন একটু কিছু পালন করুন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক কি বলছেন একটু মেনে নিন। আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব ছায়াযুক্ত জায়গায় থাকতে। বেলা 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত যথাসম্ভব ঘরের ভেতরে ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে। এখন যদি কোনো কারণে যেতে বাধ্যই হয় তাহলে কিন্তু ছাতার ব্যবহার অবশ্যম্ভাবী, এবং বিশেষ করে কালো ছাতা। প্রচুর পরিমাণে তেষ্টা পাক বা না পাক জল পান করতে হবে। জলের সাথে ইলেকট্রোলাইটস কন্টেনিং ফ্লুইডস, বিশেষ করে ওয়ারেস বারবার অল্প অল্প করে খেতে হবে। ডাবের জল, ধোল, শরবত এগুলি ভালো কাজ করে। তরমুজ আছে, লেবু আছে, আমাদের শসা আছে, পেঁপে আছে, এগুলিতে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ আছে।
শরীর ঢাকা ঢিলে ঢালা সুতির পোশাক ব্যবহার করতে হবে এবং খাদ্যবস্তু যা গ্রহণ করব সেগুলি যেন সহজ পাচ্য হয়। বারবার স্নান করা বা গা হাত পা মুছে নেওয়াটা কিন্তু অত্যন্ত সহায়ক একটা বিষয়। গরমের মধ্য থেকে এসি জায়গায় আসার আগে যেমন মুখ চোখ নাক ঢেকে ঢুকতে হবে এবং সিমিলারলি ঠান্ডা জায়গা এসি জায়গা থেকে বাইরে বেরোতে হলেও কিন্তু ওই মুখ চোখ নাক ঢেকে কাপড়ে তারপরে বেরোনে আত্মস্থ ধাতস্থ হয়ে তারপরে বেরোনো উচিত। তীব্র গরমের সঙ্গী হচ্ছে দোসর হচ্ছে জল কষ্ট। একেবারে আমডাঙ্গার বিভিন্ন গ্রামে জল নেই, এরকমটাই অভিযোগ, বিক্ষোভ পিএইচপি কর্মী সামনে পেয়ে তাকে একেবারে বালতি কলসি নিয়ে তার সামনে পিএইচি ট্যাঙ্কের সামনেই অবরোধ করলেন এই মহিলারা। দেখুন এবার কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, হ্যাঁ, পিএইচি কর্মীকে সামনে পেয়েছেন, তারা অভিযোগ করছেন, কিন্তু এই পিএইচির কর্মীর কি করার আছে, কি বলছেন বিক্ষোভকারীরা? দেখো, বিক্ষোভকারীদের একটাই দাবি যে দীর্ঘ প্রায় 1 মাসের বেশি ধরে এই পিএইচি জলের ট্যাঙ্ক থেকে কিন্তু জল সরবরাহ করার কথা ছিল, কিন্তু সেই জল সেখান থেকে সরবরাহ হচ্ছে না এবং সেখান থেকে কোন রকম ভাবে জল পাচ্ছে না এলাকার মানুষজন। এবং বারংবার তারা পঞ্চায়েতকে জানিয়েছে, বিডিওকে জানিয়েছে এবং এই পিএইচি আধিকারিকদেরকে জানিয়েছে। তারা শুধু বলেছে, আশ্বাস দিয়েছে যে কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে। শুধু এই 1 মাস নয়, গত প্রায় এলাকার মানুষদের দাবি গত 3-4 বছর ধরে এই পিএইচি যে ট্যাঙ্ক রয়েছে সেখান থেকে জল সরবরাহ করার কথা, কিন্তু এই গরম পড়লে তীব্র জলকষ্ট তারা সমস্যার সম্মুখীন হয়। তারা বারংবার, এবং দেখা যাচ্ছে একদিকে তীব্র দাবদাহ চলছে এবং তার জন্যই বারংবার তারা বলছেন, একদিকে গ্রামের যে টিউবকল রয়েছে সেই টিউবওয়েলে জল উঠছে না, ফলে পিএইচির উপরে নির্ভরশীল প্রায় কয়েক হাজার বাসিন্দা। কিন্তু যেভাবে গরম পড়ছে সেই গরমের জন্য জলের চাহিদাও বাড়ছে, কিন্তু পিএইচি পুরোপুরি সমাধান কি হবে? এই তো তীব্র গরম, তার মধ্যে জল যদি না থাকে সত্যি খুব কষ্টদায়ক। এবং আজকে দেখো, এলাকার একেবারে বালতি কলসি নিয়ে এলাকার মহিলারা এই পিএইচি দপ্তরের সামনে আসেন, কেন জল দেওয়া হচ্ছে না, কিন্তু তার কাছে কোনো উত্তর নেই। তার কারণ তিনি তো শ্রমিক, তিনি আধিকারিকদের কাছে ঠেলে দিলেন, কিন্তু আধিকারিকদের না থাকায় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে আমডাঙ্গা থানার পুলিশ যায়, তার গ্রামবাসীদের আশ্বস্ত করে যে তারাও কথা বলবেন আধিকারিকদের সঙ্গে, তারপরে তারা বিক্ষোভ করেন। কিন্তু জল পান, কারণ এত গরম, তার মধ্যে কি করে জল ছাড়া থাকা যায়? বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন। আমরা পানীয় জলের সংকটে ভুগছি। এখানে যে সমস্ত নলের আছে তাতে কোনো জল আসে না, কিন্তু এই গরমে এলাকার লোক খুব অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য খুব শীঘ্রই যদি জল না আসে তাহলে আমাদের এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হয়ে উঠবে। জলকষ্ট হেমতাবাদেও এই যে ছবি দেখছেন, পঞ্চায়েত অফিস ঘেরাও করলেন, পঞ্চায়েত অফিসের সামনে বসে পড়লেন মহিলারা বালতি কলসি নিয়ে, সব নিয়ে, কারণ গত কয়েক মাস ধরে নাকি চরম দুর্ভোগে পড়েছেন তারা। দেখুন বাঙাল বাড়িতে ভোগান্তি, যোগবাটি, নেতাজি পল্লীতেও ফাঁকা বালতি নিয়ে পঞ্চায়েত অফিসে ঘেরাও, বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কতদিন ধরে এই সমস্যা এবং বাড়িতে বাড়িতে নল নেই, বাড়িতে বাড়িতে কল নেই? মুক্তা, পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও, ফাঁকা বালতি, শুকনো বালতি। তাহলে কি শুকনো ভাবেই কাটাতে হচ্ছে বহুদিন ধরে? 3 মাস ধরে বিকল টিউবওয়েল, টাইম কল, মানে টাইম কল আছে সেটাও শুকনো অবস্থায় পড়ে আছে। আর এই গরম, এই গরমে এমনিতেই চাঁদি ফাটা গরম। কি বলছেন তারা দেখুন। আমাদের খাওয়ার জল নাই, বাড়িতে কোনো জল নাই, টাইম কল দিছে, টাইম কলে কোনো জল নাই, কলে জল নাই, তার জন্য জল চাইতে আসছি। এটা 3-4 মাসের মতন হয়ে যাচ্ছে। বালতি নিয়ে আসি জলের জন্য পঞ্চায়েতে। জল পেলেন? জল পাইনি তো এখনো জল, ওই জন্য তো আছি এখনো আমরা। জল যদি আমরা আজকে না পাই, আমরা আজকে এখান থেকে যাবোই না। 3 বার জানানো হয়ে গেছে, কিচ্ছু করছে না।
আর এদিকে চন্দ্রকোনায় 60টির বেশি পরিবার একেবারে দুর্ভোগে, কারণ জলস্তর নেমে যাচ্ছে। তো এই গরমে তো খুব স্বাভাবিকভাবেই তীব্র দহন, তীব্র রোদ, আর তার মধ্যে জলস্তর নেমে যাওয়ায় দেখুন শুকনো খটখটে পিএইচির ট্যাঙ্কেও অভাব মিটছে না, জলের অভাব মিটছে না। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, পিএইচির যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কি আসছে জল দিতে? সেই ট্যাঙ্কের জলও কি কম পড়ছে? একদমই হরেন্দা, দেখো এলাকার মানুষ যেটা বলছেন যে তারা অভিযোগ জানানোর পর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে এলাকায় পিএইচই এই এখন জল সরবরাহ করছে ট্যাঙ্ক দিয়ে, কিন্তু সেই ট্যাঙ্কও পর্যাপ্তভাবে দিচ্ছে না বলে অভিযোগ তুলছেন এলাকার মানুষ। তাদের দাবি কোনোদিন একবেলা কোনোদিন দুবেলা জল দিচ্ছে, আর এই তাপপ্রবাহের কারণে জল বেশি মজুত করে রাখা সম্ভব হচ্ছে না, কারণ জল গরম হয়ে যাচ্ছে, সেই জল ব্যবহার করা যাচ্ছে না, এবং এর ফলেই চরম সমস্যায় পড়েছেন এলাকার। সুকান্ত, এলাকায় কুয়ো নেই? কুয়ো রয়েছে এলাকায়, সেই কুয়োর জলও ব্যবহার করার মতো পরিস্থিতি নেই। অর্থাৎ এই যে জলস্তর নেমে গিয়েছে, জলস্তর নেমে যাওয়ার ফলে কুয়োর জল, সেই জলও খারাপ হয়ে গিয়েছে, বাট কুয়োর জল উঠছেও না অনেক কুয়োতে, তার ফলে কুয়োর জল ব্যবহার করাও যাচ্ছে না। শুধু তাই নয়, অনেক পুকুরের। সুকান্ত, কি হবে তাহলে? দেখো এলাকার মানুষ সেটাই বলছেন যে এই পরিস্থিতিতে যেখানে বারবার স্বাস্থ্য দপ্তর থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বেশি করে জল খান এবং দিনে 3 4 বার স্নান করুন, তারা বলছে স্নান করা তো দূর, পানীয় জলের সমস্যায় পড়েছি আমরা। আমাদের প্রশাসন দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক, যাতে করে এই পরিস্থিতির থেকে আমরা রেহাই পাই। অবশ্যই আমরাও চাইবো যে প্রশাসন যত দ্রুত রেহাই দিন এই 60টি পরিবারকে। 60টি পরিবার মানে বেশ কয়েকশো মানুষ। আর স্থানীয়রা কি বলছেন দেখুন, কি অভাব অভিযোগ তাদের। আজ 6 মাস হবে জল নেই, আমাদের কি কষ্ট, চতুর্দিকে বয়ে বয়ে এনে খাওয়া, সবকিছু চান করা, আমাদের কুয়োর জল শুকিয়ে গেছে, আমাদের খুবই কষ্ট সমস্যা। যদি লেয়ার নিচে নেমে যায় তাহলে তো ভালো মেশিন দিয়ে নিশ্চয়ই উঠবে জল, তাহলে কবে আর ভালো মেশিন লাগাবে? তাহলে কি আমরা মরে গেলে লাগাবে? পঞ্চায়েত থেকে যেটা সজল ধারা দিয়েছিল সেটা এখন জলে মানে ফ্লোয়ার হয়ে গেছে। এখন পঞ্চায়েত থেকে যে আমাদেরকে জল পাঠাচ্ছিল সেটাও মাঝে মাঝে আসছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। চাইছি যে আমাদের জলের সমস্যাটা একটু মিটে যাক। চাইছেন, যার কাছে আশ্বাস চাইছেন, যার কাছে কাজ চাইছেন পঞ্চায়েত প্রধান, কি বলছেন দেখুন। ওয়াটার লেভেল কম থাকার পর আমরা মোটর যেটা দেখলাম যে জল ওখানে জোগাতে পারছে না। বিডিও সাহেব দেখলাম আমাদের ওখান থেকে ট্যাঙ্কি পাচ্ছে, ট্যাঙ্কি থেকে মানুষের জল খাবার জলটা পরিবর্তন আমাদের দেওয়া আমরা হচ্ছে, স্বচ্ছ জলটা পাচ্ছি না। এটা আমাকে গ্রামের লোক বলেছে। আর চাষ করবেন কিভাবে, যে কোনো বিষয়ে, বিশেষ করে ভুট্টা চাষিদের এখন মাথায় হাত। ভুট্টা চাষ করে প্রচুর লাভের মুখ দেখার আশা করছেন বহু জায়গায়, জেলার বিভিন্ন জায়গায় ভুট্টা চাষিরা। কিন্তু এই তীব্র গরমে ভুট্টা চাষও ক্ষতির মুখে। বিশেষ করে ইসলামপুরের ছবি দেখাচ্ছি, কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কত বিঘা জমি এইভাবে শুকিয়ে যাচ্ছে এবং কদিনের মধ্যে বৃষ্টি না হলে পরে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারেন ভুট্টা চাষিরা বলছেন। দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, এই ইসলামপুরে কিছুদিন আগেই আমরা দেখে আসি যে আলু চাষ হয়েছিল। আলু চাষের পরে কিন্তু যত চাষি রয়েছে ইসলামপুর ব্লকে প্রায় হাজার হাজার একর জমিতে এবার ভুট্টা চাষ করেছে, এবং সেই ভুট্টা চাষে তীব্র তাপদাহের কারণে, তীব্র গরমের কারণে সেই ভুট্টা চাষ জমিতে নষ্ট হতে শুরু করেছে। কারণ চাষিরা জানিয়েছেন যেভাবে তাপমাত্রা বাড়ছে দিনের পর দিন এবং যেভাবে রোদের তাপ বেড়েছে তাতে গাছ কিন্তু জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছে চাষিরা। সেই কারণে বৃষ্টি না হওয়াতে পাম্প সেট নিয়ে জমিতে জল দিচ্ছে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না, কারণ যে জমি এতটাই শুকিয়ে গেছে যে জল দেওয়ার সাথে সাথে কিন্তু সেই জল জমিতে টেনে নিচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছে চাষিরা। চাষিরা বলছেন যে আর 2 থেকে 3 দিনের মধ্যে যদি জল না হয় বা বৃষ্টি না হয় তাহলে চরম সমস্যায় পড়বে চাষিরা, প্রচুর ক্ষতি হবে ভুট্টা চাষে, এমনটা কিন্তু চাষিরা দাবি করছেন। অবস্থা মানে বৃষ্টি হবে কিনা এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর বলতে পারছে না, তবে উত্তরবঙ্গে কিছুটা স্বস্তির খবর আছে। কিন্তু 2-3 দিনের মধ্যে বৃষ্টি না হলে চরম ক্ষতির মুখে পড়বেন এরা। কি বলছেন ভুট্টা চাষিরা দেখুন। সব চাষি করতেছে, ভুট্টা লাগালাম, আলু লাগালাম, সব চাষেই মনে করো জল দিয়ে ছাড়া কোনো উপায় হচ্ছে না। 1 বিঘে জমিতে মানে জল দিতে মনে করো তাও 25 থেকে 2600 টাকার জল লাগেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছ সব এদিকে শুকিয়ে গেছে, আর তীব্র এই দাবদাহের মধ্যে উদ্ভিদ এই তাপ সহ্য করতে পারছে না। আমি এবার প্রায় 8-10 বিঘার মতো লাগালাম। যারা এই পাম্পসেট দিয়ে জল দিয়েছে ওদের
চারা একটু হালকা ভালো আর কি আমাদের তুলনায়। জল দিতে পারতাছি না, তখন টাকা পয়সাও নেই, তখন ভুট্টা গাছ ওই যে জৈল পুরে ছাই হয়ে যাচ্ছে। 3-4 জল দিলাম, জল দেওয়ার পর মরে যাচ্ছে, কত জল দিব বলো? আবহাওয়া বিজ্ঞান অনুযায়ী আবহাওয়াবিদরা কেন এত তীব্র গরম তা বোঝাচ্ছেন, কিন্তু পরিবেশবিদরা তারা বলছেন ঘন ঘন পুকুর বোজানো, ঘন ঘন গাছ কাটা, তার জন্য একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েদার। দেখুন, এখনো কোনো রকম জ্ঞানগম্যি নেই, এখনো কোনো রকম ধ্যান ধারণা নেই যে গাছ কাটলে পরে কি হয়। কত গাছ কেটে নেওয়া হয়েছে দেখুন, সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ বিজেপির নেতা প্রশাসনে অভিযোগ করতেই পুলিশ সক্রিয়, গ্রেফতার 6 শ্রমিক। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। কাকদ্বীপের ঘটনা, কাকদ্বীপের কোথায় বিশ্বজিৎ, এবং কিভাবে গাছ কাটা হয়েছে, কারা গাছ কেটেছে, কেন গাছ কেটেছে, সরকার কোন দফতরের গাছ এগুলো? হ্যাঁ দেখো, প্রথমেই তোমার বলে রাখি, কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার যে ঘটনা, এ চিপ কালীনগর এলাকায়, সেখানে যে দেখা গেল যে প্রচুর পরিমাণে যে রাস্তার ধারে একদম সরকারি গাছ, যেটা সূত্র অনুযায়ী যেটা খবর পাওয়া যাচ্ছে, 2010 সালে 100 দিনের কাজের প্রকল্পে এই গাছগুলিকে লাগানো হয়েছিল। মূলত সোনাঝুরি গাছ এইখানে লাগানো হয়েছিল। সেই গাছগুলিকে কিন্তু দুদিন ধরে দিনের পর দিন কিন্তু নিধন করা হচ্ছিল। সেই খবর যখন হারুটপান কোস্টাল থানার পুলিশ পায়, সঙ্গে সঙ্গে কিন্তু ওই এলাকায় যায় এবং 6 জনকে কিন্তু আটক করেছে, এবং তার পাশাপাশি প্রচুর সংখ্যক সোনাঝুরি গাছও কিন্তু উদ্ধার করেছে। এই গাছগুলো কাটা আটকানো যাচ্ছে না কেন? হ্যাঁ দেখো, বিজেপির তরফ থেকে যখনই অভিযোগ করা হলো, তারপরে কিন্তু নড়ে চড়ে বসলো, এবং বিজেপির তরফ থেকে যেটা গুরুতর অভিযোগ করা হচ্ছে যে স্থানীয় কিছু তৃণমূল নেতারা, ওই অঞ্চলের নেতারা কিন্তু জড়িত আছে, তাদের মদতে এই গাছগুলো কিন্তু কাটা হয়। আসবো বিশ্বজিৎ। আমরা মাঠে চাইছি না কাটতে যাই, হঠাৎ গাছ কাটতে, সব গাছ কাটতে, দুটো মেশিনে কাটতেছে, ভ্যানে নিয়ে যাচ্ছে, ওইটা ঝেঁটে যান বোঝা যায়, ঘরে টেকা যাচ্ছে, টাকা চলা যায় না। মেলে একটা অভিযোগ আছে, যিনি অভিযোগ করেছিলেন তার সাথে যোগাযোগ করা হয়, এক্সাক্ট লোকেশন সেগুলো জেনে নিয়ে রেঞ্জ অফিসারকে ইনস্ট্রাকশন পাঠানো হয়, উনি ওটা এনকোয়ারি করবেন। অবৈধভাবে কাটা হয়েছে তাহলে উপযুক্ত ব্যবস্থা উনি। এই মুহূর্তের বড় খবর, মুর্শিদাবাদের খড়গ্রামের দিয়ারা মল্লিকপুরে গ্রামে চলল গুলি। ভোটের আগে মুর্শিদাবাদে চলল গুলি খড়গ্রামে। কি কারণে গুলি, আতঙ্কে এলাকার বাসিন্দারা, বিস্তারিত জানবো প্রতিনিধি প্রণবের কাছ থেকে। প্রণব, দেখো, খড়গ্রামের দিয়ারা মল্লিকপুরে একটা রাস্তা নিয়ে গন্ডগোল চলছিল, তারপরে সেখানে তোমার রাস্তা নিয়ে গন্ডগোল দুই পক্ষের মধ্যে, তারপরে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের দুটো পক্ষ হয়ে যায়। তারপরে হচ্ছে তৃণমূলের যে আছে, তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন, সেই অঞ্চল সভাপতির পক্ষ থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। এবং একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই, শোনাই। গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। এইবার দেখুন, পরপর দুটো গুলি, 2 রাউন্ড গুলি চলেছে। প্রণব, হ্যাঁ একদম তাই, গুলি চালানো হয়েছে বলে কিন্তু অভিযোগ। এবং ওই যে অঞ্চল সভাপতি তিনি আর কি প্রকাশ্যে কিন্তু পিস্তল নিয়ে সে গুলি চালিয়েছে বলে কিন্তু অভিযোগ। এবং এই ঘটনায় রীতিমতনভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং 2 জন আহত হয়েছে, তাদেরকে খড়গ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, এবং এলাকায় কিন্তু যথেষ্টভাবে উত্তেজনা রয়েছে। খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পঞ্চায়েতের আগে এই খড়গ্রাম দিয়েই তো শুরু হয়েছিল অশান্তি বলা যায়, গুলি, খুন। একদম তাই, এই খড়গ্রামেই কিন্তু পঞ্চায়েত ভোটের আগে সবচেয়ে আগেই তোমার শুরু হয়েছিল, তোমার খুন হয়েছিল, এবং তারপরে কিন্তু একে একে তারপরে আরো অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু খড়গ্রামে কিন্তু প্রথম খুনের ঘটনাটা ঘটে। এবং লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু রক্ত হয়ে উঠছে কিন্তু এই মুর্শিদাবাদের মাটি। আমি আসবো, আরেকবার অ্যাম্বিয়েন্স দেখাবো, অ্যাম্বিয়েন্স শোনাবো, এবং যে ঝামেলাটা সেটা দেখুন প্লিজ।
ঝড়গ্রামে কংগ্রেস তৃণমূল ঝামেলায় গুলি, বচসা থেকে হাতাহাতি, তারপর গুলি। একটা রাস্তা নিয়ে মারামারি, তাতেই গুলি চললো। এই নিয়েই থাকবো, এই খবরে থাকবো, আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর আছে। একটা ছোট্ট ব্রেক।